শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টকে এরকম ব্যক্তি কদাচিৎই মেলে। বিতর্কিত ব্যক্তি বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, এরকম মানুষকে অহরহ পাই। কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজেই একটা প্রতিষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মিত্র। মনোজবাবু, টাফ টক উইথ ঋতব্রততে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। বলুন। আমি ছোটবেলা থেকে আমি প্রথম যদি কোনো সেলিব্রিটি কাউকে দেখে থাকি সেটা আপনি। তার কারণ আপনি জানেন না, আমি আপনার বাড়ির পাশেই থাকি। আমি খুব ছোট থেকেই রয়েছি ৭ নম্বর জলের ট্যাঙ্কে, আপনার বাড়ির খুব কাছে। আমি ছোটবেলা থেকেই আপনাকে দেখেছি। আমার খুব বিস্ময় লাগতো যাকে চলচ্চিত্রের পর্দায় দেখি, সেই রক্ত মাংসের মানুষটা বারান্দায় বসে বই পড়ছেন, কাগজ পড়ছেন। আমার দারুণ লাগতো। আমি কখনো ভাবিনি আমি আপনার ইন্টারভিউ নেব বা সাক্ষাৎকার নেব। আমি নিজেও খুব গর্বিত। কিন্তু তা সত্ত্বেও টাফ টকে যে টাফ প্রশ্ন সেটা আমি সহজ করব না। আমি আপনাকে অবশ্যই দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আসলে এই প্রশ্নগুলো আমাদের সবার প্রশ্ন। আমি প্রথম আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কেমন আছেন? ৮০টার বেশি নাটক লিখে ফেলেছেন, অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, নিজে সাহিত্যের একজন সাধক। ছোটবেলায় গল্প লেখা দিয়ে শুরু হয়েছে। আপনার বিরাট অভিজ্ঞতা। এখন কেমন আছেন? নিয়মিত লিখছেন? লিখি, নিয়মিত হয় না এখন। বয়স হয়ে গেলে মানুষ একটু ইরেগুলার হয়ে পড়ে। সব ব্যাপারেই কাজটা শুরু করতেই দেরি হয়, লিখতে গেলেই দেরি হয়। মানে লেখাটা কবে শুরু করব সেটাই আমার বাঁচতে বাঁচতে কয়েকটা দিন যায়, কয়েকটা সপ্তাহ চলে যায়। কবে শুরু করব, শুরু করে আর খুব দেরি হয় না। শুরুটা কোনো রকম হয়ে গেলে যদি পছন্দসই হয় তাহলে লেখাটা তাড়াতাড়িই হয় বা নির্দিষ্ট সময়েই হয়ে যায়। নাটক লেখা বা যে কোনো কাহিনী লেখার ক্ষেত্রে আমাদের সবার প্রশ্ন থাকে, বাস্তবের সঙ্গে কতটা কতটা মিল থাকে। অর্থাৎ কোনো একটি ঘটনা বা কোনো একটি ব্যক্তি বা কোনো কিছু যেটা আপনাকে আলোড়িত করছেন, সেই বিষয়ে কি লেখেন? বা এইভাবেই কি নাটকগুলোর জন্ম হয়? সব সময় সব ঘটনা যে আলোড়িত করেছে এমন নয়। কেমন কোনো ঘটনা হয়তো খুব বিশেষ লাগতে পারে, বা একটু আচমকা লাগতে পারে। এরকম কোনো ঘটনা থেকেও আমি একটা গোটা নাটক লিখেছি, তাও হয়েছে। কাজে সবসময় যে সবটাই শোকে নিয়ে লেখা হচ্ছে তা নয়। কিন্তু কোনো কোনো দিন লিখতে লিখতে হয়তো একদিন রাত্রে এটা মনে হলো, এবং তখন দেখা গেল ওইটা ওর সঙ্গে খাপ খায় বেশি, এবং তখন ওর ভারী চমৎকার লাগে। মানে লেখার আগেই চমৎকার লাগতে থাকে। হয় না, অনেক সময় লিখতে লিখতে আপনি ভাবছেন যে এইটা কাল এইভাবে শেষ করব, কিন্তু রাত্রের অভিজ্ঞতা বিশেষ কিছু নয়। একই অভিজ্ঞতা হয়তো উল্টো পাল্টা ভাবতে ভাবতেই একটা ওয়ে আউট বেরিয়ে আসে, যেটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ওর সাথে খাপ খায়। এইরকম পুরনো লেখার সঙ্গে খাপ খায়, এরকম অনেক জায়গায় থাকে। আমার খুব পরিচিত, আমাদের সবার খুব পরিচিত এবং আমার খুব প্রিয়। আমার প্রিয়তার অন্যতম ব্যক্তিগত কারণ সেটা সল্টলেক নিয়ে লেখা বৃষ্টির ছায়াছবি। কি অসাধারণ নাম! এই বৃষ্টির ছায়াছবিটা কি কোথাও সত্যি কোনো ঘটনা বা কখনো কি কোনো কোনো বাস্তবতা আছে, নাকি পুরোপুরি এটা কাল্পনিক? না, এটা পুরোপুরি কাল্পনিক নয়। এই ছোট্ট ঘটনাটুকু আমি দেখেছিলাম। একদিন সকালবেলায় ঝিরঝির করে বৃষ্টি আসা, এবং একটি ভদ্রলোক নয়, একটা ছেলে, একটু বয়স্ক ছেলে, সে একটা ছাতা নিয়ে উল্টো পাল্টা দৌড়তে থাকা। কেমন সেটা খুব অবাক লেগেছিল যে ওইরকম একটা বয়স্ক ছেলে, সে তো একটা বাড়ির শেডের নিচে গিয়েও দাঁড়াতে পারে, কিন্তু না, সেটা লোকই খুঁজছে। একটা লোককে সবসময় লোক ধরছে। সে বৃষ্টি ভেজা লোক, সে কেন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে? এটা নিয়ে একটা মানে ও কী করে আশা করলো যে একটা লোক ছাতা নিয়ে সেখানতে ওকে দেখে যে চলাফেরাটা আস্তে করে দেবে, ওকে ছাতা নিতে আশ্রয় দেবে, এটা কি করে বুঝলো? একটা সংসারী লোক, সে যাচ্ছে ছাতা নিয়ে। একটু বেয়াড়া লাগলো ছেলেটাকে, কিন্তু তারপর দেখলাম ওরকম ছাতাটাকে ছেড়ে দিয়ে লোকটা ছাতা নিয়ে চলে গেছে। খানিক দূর যাওয়ার পরেও আবার ছুটতে আরম্ভ করলো তোর দিকে। এরকম অদ্ভুত দেখতে দেখতে আমি ওই অদ্ভুত নাটকটা লিখেছিলাম। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু তার মধ্যে অস্বাভাবিকতা ছিল। ছেলেটার মধ্যে ছিল একটা অস্বাভাবিকতা। অবশ্যই যারা নাটকটা দেখেছেন বা নাটকটা শুনেছেন বা পড়েছেন তারা সবাই জানে, এবং কোথাও যেন এটা একটা চিরশাশ্বত কথা
রাষ্ট্র, সমাজ, সেখানে একটা মানুষ, তার বেড়ে ওঠা, তার সততা, মূল্যবোধ, স্বপ্ন, সেগুলোকে কি করে ধীরে ধীরে একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা অসাধারণ নাটক, নাটকের নামটাও তো অসাধারণ, বৃষ্টির ছায়াছবি। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করব যে আমার নিজের মনে হয়েছে আপনার তো বিপুল সাহিত্য কীর্তি, নাটক লেখা এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে অভিনয় করা এবং পর্দাতেও আপনাকে অভিনেতা হিসেবে দেখেছি। কোথাও কি মনে হয় না একটা সৃষ্টিশীল মানুষ, তিনি অবশ্যই নাটক পরিচালনা করবেন, তিনি অবশ্যই নাটক লিখবেন, তিনি গদ্য লিখবেন, তিনি কাহিনী বর্ণনা করবেন, এর মধ্যে তো একটা সৃষ্টিশীলতা আছে। কিন্তু যখন অভিনয় করেন তখন তো একটা পারফর্মিং আর্ট, আপনাকে পারফর্ম করতে হচ্ছে অভিনয়টা। তা কোথাও মনে হয় না সাধারণ ক্ষেত্রে আমরা দেখি সৃষ্টিশীল মানুষরা সাধারণত সৃষ্টিতেই মত্ত থাকে, কিন্তু একই সঙ্গে সৃষ্টিশীলতা এবং পারফর্মিং আর্ট, কোথাও মনে হয় না যে এই দুটোর মধ্যে দুটো জায়গাটা আলাদা, নাকি এই দুটো জায়গায় আমাদের একজন বিচিত্র ব্যক্তিত্ব মনোজ মিত্রকে তৈরি করেছে? না, দুটো ঠিকই, মানে প্রশ্নটা খুব খুব যুক্তিযুক্ত, এবং দুটো আলাদাই তো, বাহ্যত দুটো আলাদা এবং ভেতরে অন্তরেও ওটা দুটোই আলাদা। কিন্তু দেখুন, থিয়েটার এমন একটা পারফরমেন্স বা এমন একটা ক্রিয়া, শিল্পক্রিয়া, যেখানে দুটোই কাজে লাগে, সমান কাজে লাগে। আমি বলছি যে থিয়েটার যেমন দেখা, বোঝা, এগুলো যেমন আছে থিয়েটারের মধ্যে, আবার প্রতি মুহূর্তে তার একটা উন্মাদনা থাকে কি, যে নতুন একটা কিছু করব, একটা আলাদা কিছু করছি। এই সব মুহূর্তগুলো থিয়েটারে খুব মানে সুন্দর মুহূর্ত তৈরি হতে পারে। মানে ভেবে যায়নি, ভাবেইনি কখনো এরকম একটা ঘটনা হয়তো মঞ্চের উপরে ঘটে যেতে পারে। সব অভিনেতারা, সব ভালো অভিনেতারা তারা বলেন কিন্তু যে ওটা আমি ভেবে করিনি, ওটা আমার হয়ে গেছে। পারফরমেন্স এমন একটা ব্যাপার যেটা মঞ্চের উপরে উঠলে আপনি আপনার এতাবৎকালের কাজও ভুলে যাবেন, সামনে কি কাজ করবেন তাও জানবেন না, তার মধ্যে হাতড়াতে হবে। তো সেই সব মুহূর্তগুলো খুবই ভালো। আর সেই সব অভিজ্ঞতাগুলো যখন তৈরি হয়, উৎপলদা বলতেন, একদিন যখন বলেছিলাম তাকে, তখন উনি বলতেন যে এই সব মুহূর্ত তো অসাধারণ মুহূর্ত, অলৌকিক মুহূর্ত, এগুলো হয় না, হওয়ার কথা নয়, কিন্তু হয়ে যায়। এগুলো ভালো। থিয়েটারে তো এটা খুব মানে খুব চমকপ্রদ। ফিল্ম না হলে পাল্টা অভিনেতা তিনি বলবেন যে এটা বন্ধ করে দিয়ে আর একটা শট, উনি কী সব করেছেন আমি বুঝতে পারিনি, এটা বলে দিলে তো হয়ে গেল। আপনি একেবারে আমার মুখের কথা কেড়ে নিলেন। আপনি যখন কথাগুলো বলছিলেন আমার উৎপল দত্তের কথাই মনে হচ্ছে। কতটা একই ধারায় কাজকর্ম। আমি আপনার সঙ্গে উৎপল দত্ত কাজকর্মের সাদৃশ্যর কথা বলছি না, তিনিও নাটক লিখেছেন, অভিনয় করেছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনিও আপনার মতো পড়াশোনা এবং লেখালেখির মধ্যে একটা বিরাট সময় কাটিয়েছেন। বিরাট বিরাট। হ্যাঁ, উৎপল দত্তের সঙ্গে তো সখ্যতা ছিল। হ্যাঁ, হয়েছিল। আসলে আমি তখন কলেজে পড়াই, আর আবার ছবিতে অভিনয় করি, আবার থিয়েটারের দল আছে, দলটা চালাই, তার কত রকম কাজ সারাদিনে করতে হয়। ভোরবেলা চলে যেতাম স্টুডিওতে, গিয়ে ওখানে বসে ওই লিখতাম, যখন লেখা টেখা থাকতো। তা আমি মাঝে মাঝেই এসে যখন তখন উৎপলদার সঙ্গে আমার বেশি কাজ হচ্ছিল, তো ওই আমাদের ভিক্টরের একটা ছবি তখন করছিলাম, সেটা আগুন বলে ছবিটা। তো ওই ছবিটাই আমরা খুব আর্লি চলে যেতাম, ওর যাতায়াত নিয়ে আমি আসতে হতো আমি অনেক দূর থেকে। আমি নর্থ ক্যালকাটায় থাকি, এখন তো সল্ট লেকে থাকি, তো খুব অনেক দূর স্টুডিও। তা ওখানে গিয়ে আমি যে নাটকটা লিখছিলাম সেই নাটকটাই আবার লিখতাম বসে বসে, ওখানে গিয়ে লিখতাম। দেবী হালদার কি ওখানে ছিলেন? একদম। দেবী হালদার কি ধরে ফেলেছিলেন আপনি নাটক লেখেন? হ্যাঁ, উনি বলতেন যে আপনি যান ভেতরে গিয়ে লিখুন, আমি বাইরে চৌকি দিচ্ছি, কেউ যাতে আর না আসে, এখানে আপনি নিশ্চিন্তে লিখুন, আমি ঠিক সময় হলে বলবো, কতটুকু কাজ আছে আমি তো জানি, আমি তখন বলবো। ও অসাধারণ মানুষ ছিলেন এই দেবী হালদার মানুষটি। উনি তো তুচ্ছ কাজই করতেন, তুচ্ছ নয়, থিয়েটারে ওটা তো খুব বড় কাজ একটা, মেকআপ দেওয়া,
মানে উনি বলতেন যে বাইরের কাজটা তো আমরা করে দিই, তাতে আপনাদের মনের কাজটা সোজা হয়। ও অন্যরকম মানুষ ছিলেন। দেবী হালদারের মতো মানুষরা যারা থিয়েটারে বা যারা এইভাবে কাজ করতেন, কোথাও বোধহয় এরা ওই সৃষ্টিটার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতেন। একদম। মানে পারিশ্রমিক বা পদমর্যাদা না না, নয়। ওসব দেখতেন না, ওসব দেখতেন না। উৎপল দত্ত জানতেন আপনি নাটক লিখছেন তখন? হ্যাঁ, উৎপলদা একদিন উনি খুব এই ধরনের দুষ্টুমিও উনি করতেন, এরকমভাবে হয়তো দেখে রাখলেন একদিন। যেদিন উনি পেয়ে গেলেন যে আমার ব্যাগটা ওখানে আছে, আমি নেই ওখানে, হয়তো শর্ট দিচ্ছি কি অন্য কোথাও গেছি, উনি দিব্যি সমস্ত খুলে দেখে পড়ে তা আবার একদিন আমাকে বললেন যে এইসব নিয়ে তুমি নাটক লিখছো, ওই নাটকটা কী নাটক হচ্ছে? তা আমি বললাম একটু একটু যে এই লিখছি। উনি আমার একটা নাটকের খুব প্রশংসা করেছিলেন, সেটা একটা বাইরে একটা জায়গায় গিয়ে, বাইরে মানে বোধহয় ভিক্টরের একটা ছবি করতে আমরা একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে আমাকে দেখে একদম, আরে তোমার তো আজকেই পড়েছি, আজকেই পড়লাম, দেশ পত্রিকায় বেরিয়েছে। যে কী কী পড়লেন? বললো যেটা কদিন আগে পড়েছিলাম আমি। আমি তো ঠিক ধরেছি, ওটা তো একটা অন্যরকম নাটক এবং খুব ভালো নাটক। ওটা কি নাম ছিল নাটকটা? ওটার নাম ছিল অবশ্যই ওটা আমরা বিরতির মধ্যে আমরা হ্যাঁ, খুঁজে বার করব। বার করব। এত নাটক লিখেছেন, এটা বালজাকেরও হয়েছিল। বালজাক শেষের দিকে আর বুঝতেই পারতেন না যে কোনটা লিখেছিলেন। মৃত্যুশয্যায় বালজাক যে ডাক্তারকে ডাকতে বলেছিল, সেই ডাক্তারের সবাই খোঁজ করছে প্যারিস শহরে, পাইনি, কেউ পায়নি, কারণ সেই ডাক্তার তো নেই, সেই ডাক্তার তো তার উপন্যাসে আছে। আমার এরকমই সৃষ্টিশীল মানুষের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, কোথাও মনে হয় জীবনে ৮০টা নাটক লেখা, এত কাহিনী নির্মাণ করা, এত চরিত্রে রূপদান করা, সব মিলিয়ে অনেকেই বলেন, অনেক সৃষ্টিশীল মানুষ লেখেন যে সব কিছু মানে কোথাও যেন স্মৃতি সৃষ্টি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এরকম হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকই হয়, অনেকেরই হয়। অনেকেই বলেছে আমাকে এই কথা, অনেকেই বলেছে যে গোলমাল হয়ে যায় সব। আমি নামটা, একজন নাম করা লেখক একজন আমাকে বলেছিলেন, আমি চরিত্রের নাম ঠিক রাখতে পারি না, ফলে আমি চরিত্রের নামগুলো কখনো লিখি না, ঘটনাগুলো লিখে যাই, তারপরে কাউকে একদিন বলি যে তুই এই লোকটা এই কথা, এই লোকটা বলেছে, আমি লোক দেখিয়ে দিই, তারা সে ওগুলো লিখে দেয়। দেখো, প্রেমেন্দ্র মিত্র আপনাকে খুব স্নেহ করতেন? খুব আমি বলবো না, তা উনি স্নেহ করতেন আমাকে। খুব বেশি দিনের আলাপ হয়নি ওর সঙ্গে, বেশি দিনের। চাক ভাঙা মধু বা পরবাস বা ধরুন অন্যান্য নাটকগুলো, এই নাটকগুলো, আপনার নাটকগুলোর জন্য তো উনি আপনাকে বোধহয় পুরস্কারেরও সুপারিশ করেছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যুগান্তর পত্রিকার পুরস্কার। প্রেমেন্দ্র মিত্র নিজেও তো যেহেতু চিত্রনাট্য লিখতেন, নাটকের প্রতি তো বোধহয় একটা আলাদা আকর্ষণ ছিল। হ্যাঁ, ওর একটা আকর্ষণ ছিলেন। সেই সময়ের যুগটা, সেই যুগটা আর আজকের, আমরা জানি আমাদের একটা বদ অভ্যেস থাকে, সেটা হচ্ছে আমরা সবসময় পুরনোকে ভাবি খুব স্বর্ণযুগ, আধুনিক যুগটাকে আমাদের মনে হয় ফিকে। কিন্তু আমি আপনাকে খুব নৈবক্তিকভাবেই জিজ্ঞেস করছি, কালের ঊর্ধ্বে উঠে গিয়ে মনোজ মিত্রকে যদি প্রশ্ন করি, সত্যি কি সেই যুগটা, সেই বাংলাটা, সেই বাংলা সংস্কৃতির রথী মহারথীরা বা সৃষ্টিশীলতায় অনেক এগিয়ে ছিল এই যুগটার থেকে? এক্ষেত্রে সময়ের রা দিয়ে কথা বলা যাবে না। এক একটা মানুষ এগিয়ে থাকে, এক একটা মানুষ পিছিয়ে থাকে, এক একটা মানুষ মধ্যখানে থাকে, অতীত মেনে চলে, কেউ হয়তো সামনের দিকে তাকায়। মানুষের এই ব্যক্তিগত চরিত্রগুলোকে তখন মুখ্য বলে মনে হয়। এক একটা মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন এটা হয়। অবশ্যই, মানে এইভাবে তাহলে তুলনা করা যায়, এইভাবে ঠিক তুলনা করা যাবে না। আমি এমনি আপনাকে জিজ্ঞেস করছি, আমি প্রত্যেকের প্রতি খুব শ্রদ্ধাশীল। আপনি যে সময় অভিনয় করছেন, আপনি যে সময় নাটক লিখছেন, সেই সময় তো বাংলায় এখন যারা রথী মহারথী তারা রয়েছেন, তারা সবাই সেই সময় রয়েছেন। শম্ভু মিত্র রয়েছেন, উৎপল দত্ত রয়েছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রয়েছে, আরও অনেকে, কার নাম ছেড়ে কার নাম করব। মানে তাদের সঙ্গে আমরা ছিলাম, আপনারা তাদের সঙ্গে ছিলেন। তা এখন মানে আমার যেটা মনে হয়, দূর থেকে সাংবাদিক হিসেবে মনে হয়, হয়তো অর্বাচীন ধারণা, যদি সত্যি ধারণা ভুল হয় তাহলে আমি খুশি হব, নাটকের লোকেদের মধ্যে, যে কোনো সৃষ্টিশীল মানুষের মধ্যে
তারা তো একটা নিজস্ব ভুবন রচনা করেন তাদের বিশ্বাস দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে। সাধারণত তারা অন্য কাউকে আমল দিতে চান না এবং এর থেকেই অনেক রকমের সমস্যা তৈরি হয়, কাউন্টার পয়েন্ট তৈরি হয়। তা আপনাদের সেই সময় যখন উৎপল দত্ত ছিলেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আরও অনেকে ছিলেন, সৌম্য মিত্র ছিলেন, এখন যেমন নাটকের দলাদলি রয়েছে, এইরকম দলাদলি তখনও ছিল? বাইরে বাইরে মনে হতো দলাদলি আছে, বাইরে বাইরে মনে হতো। ঠিক ছিল কিনা আমি বলতে পারবো না, যে এরকম কি ছিল, আমারও প্রশ্ন আছে সেটা। কেমন যে ধরুন কার নাম করব, কে যে কার কত প্রিয় ছিল এটা ঠিক এখন বলতে পারবো না, বড়দের নাম করে বলতে পারবো না, সেটা তারাই জানবেন। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে খুব জেনুইন আসক্তি ছিল এবং জেনুইন ভালোবাসা ছিল, এবং থিয়েটার ভালোবাসা জেনুইন খুব ছিল, খুবই ছিল। এখন তো অনেকেই আসেন থিয়েটার করতে, তার কারণ কিছুদিনের থিয়েটারের তকমা লাগিয়ে দেওয়ার পর খুব সহজেই টেলিভিশন সিরিয়াল বা ফিল্মে সুযোগ পাওয়া যাবে। তখন কি এটা ছিল? তখন এটা ছিল না, তখন এটা ছিল না। এই কারণে আমরা যখন এসছি এপার বাংলায় বা কলকাতা শহরে বা এই নাটকের মধ্যে, কলকাতার নাটকের কথা বলছি, আমরা যখন এসছি তখন কিন্তু অনেক দুয়ার খুলে যাচ্ছে। এটা একদিক দিয়ে যেমন সময়টা খুব কঠিন, কোনো শিল্পীকে বেঁচে ওঠার পক্ষে বা তাকে রাজত্ব করার পক্ষে খুব কঠিন সময় তখন। কখনো কখনো অস্তিত্ব রক্ষাটাও কঠিন। একদম অস্তিত্ব রক্ষাটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে এতটা মানে কঠিন সময় তখন ছিল না। পরস্পরের কিন্তু অনেকখানি শ্রদ্ধা, সহনশীলতা ছিল। এবং আমি একজনের কথা বলি, আমি প্রথম একটা নাটক লিখেছিলাম, একটা একাঙ্ক নাটক, সেটা মৃত্যুর চোখে জল। সেটা আমার পারিবারিক একটা কাহিনী আমার কাছে ছিল, বা ঘটনাক্রম আমার কাছে ছিল, যেটাকে নিয়ে আমি লিখবো বলে ভেবেছিলাম সেই রাত্রে, হ্যাঁ, আমার ঠাকুরদাকে নিয়ে, এবং লিখেও ছিলাম। এবং তিনি ধরতেও পারেননি। তিনি বলেন, মানে ওকে যখন শোনানো হয়েছিল, ঠাকুমারা শুনিয়েছিলেন, বলেন আমি এরকম নিষ্ঠুর লোক হব না। এখন সে তার আনন্দের কথা তিনি বলেছেন হয়তো, কিন্তু তিনি যে বুঝেছেন যে ঠাকুমা বুঝতে পেরেছিলেন, হ্যাঁ হ্যাঁ মৃত্যুর চোখে জল, হ্যাঁ, তিনি খুব বুঝতে পেরেছিলেন। তিনি তো আমাদের সাংসারিক জীবন নিয়ে থাকতেন না, ঠাকুরদার রোগ টোগ নিয়ে বেশি থাকতেন। রোগ নিয়ে তিনি সারা জীবন, আমরা যে 25 বছর দেখেছি তাকে, সেই রোগ নিয়েই থাকতে দেখেছি। এবং সেটাই শেষ পর্যন্ত আমার একমাত্র ইম্পেটাস হয়ে গিয়েছিল ওই বৃদ্ধ মানুষটি। তো বৃদ্ধ মানুষটিকে নিয়ে অনেকে বলে যে ওইটাকেই নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি অনেক দিন চালিয়েছি। কি করে বলেন তো কে জানে, আমি ওরকম সচেতনভাবে চালাইনি, কিন্তু ঘটনা এরকম হয়ে গেছে। তাহলে কি আপাত দৃষ্টিতে যে মানুষটাকে জীর্ণ, অথর্ব, নিষ্ঠুর, অথবা মনে হয় যে কিছুটা অসামাজিক, মানে একদম, সেই মানুষটা যখন তার কথা শুনে অনেকটা আয়নার সামনে দাঁড়ানোর মতো, সে কি তাকে অস্বীকার করে? এটাই কি মনে হয়েছিল? অথবা সেই মানুষটা এরকম নন, ভেতরে ভেতরে সেই মানুষটা একটা হয়তো শিশু? হতে পারে, দুটোই হতে পারে, বা দুটো না হলে যে কোনো একটা তো হতেই পারে। এটা আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না, যে ওকে নিশ্চিত করে কোনো মন্দ কথাও বলতে পারবো না, আবার সৎ সাধু ব্যক্তি বা সহনশীল মানুষ এমনও বলতে পারবো না। তিনি কথায় কথায় রেগে উঠতেন, চটেও উঠতেন, লোকের ব্যবহার তার ভালো লাগতো না, অনেক লোকেরই ব্যবহার ভালো লাগতো না, এবং তুচ্ছ তাচ্ছিল্য করে যেত। আমাদের হয়তো চোখে লাগতো কোনো মানুষ যদি করে যেতে, কিন্তু ওর লাগতো না অনেক সময়। আমার এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে, খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি। আপনিও জানেন, আমরা সবাই জানি, 100 Years of Solitude, গার্সিয়া মার্কেজের লেখা, 100 বছরের যে নৈশব্দ, সেখানেও তো তার আত্মজীবন, তার বাড়ি, পরিবার, তার সমাজকে নিয়ে লিখেছেন।
চোখে জল যখন পড়ি আর কি, এবং আজকে আপনার কাছে যখন শুনছি তার পেছনের ঘটনা, সেখানেও সেই সময় তো আপনি ওই ধরনের লেখাই লিখেছেন, যে লেখাটায় বাস্তব আছে, যে লেখাটায় বাস্তবকে ছুঁয়ে একটা পরাবাস্তব একটা জগতের কথা লেখা আছে, কখনো কল্পনা কখনো বাস্তব, একটা অদ্ভুত মিশেল আছে। অনেক সময় পড়তে পড়তে মনে হয় বোধহয় এটাই জাদু বাস্তবতা, যাকে ম্যাজিক রিয়ালিজম বলা হয়। আমার আপনাকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি কি সেই সময় মার্কেজের লেখা পড়েছিলেন, না, বা ম্যাজিক রিয়ালিজম নিয়ে কি আপনি কিছু না। চিন্তা ভাবনা করেছেন? তখন আমি ধরুন ফার্স্ট ইয়ারে পড়ি, যখন আমি লিখছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন এসব কথা আমাদের মাথায় ছিল না, শুনিনি এদের নাম। ভেবে দেখুন যে আমি আসছি যখন, তখন একটা মানে বছরখানেক ঠিক মতন লেখাপড়া হয়নি, পেছনের যে সময়টা পড়ে আছে। 52-53 সালে যখন আমি আসছি এদেশে, তখন আমার 3-4 বছর কোনো লেখাপড়াই তেমন হয়নি বলা যায়। কারণ তখন ওই দেশ ভাগ হয়েছে, এবং সব মানুষের মানে দুপাশের মানুষের মধ্যে, দু শ্রেণীর মানুষের মধ্যে খুব চঞ্চলতা আছে, অনিশ্চয়তা আছে। সেসব ঠেলে ঠুলে মাথায় লেখাপড়া নিয়ে থাকার সময় তখন নয়। অবশ্যই মনোজবাবু, আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো। কিন্তু একটা দুঃখের কথা আপনাকে জানাই, অবন ঠাকুর অবিন বলে একটি চরিত্র নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল যে ফরাসি দেশে যে সুরিয়ালিজমের যে আন্দোলন হয়েছিল, পরাবাস্তববাদী যে সুরিয়ালিজম আন্দোলন, সেই ছায়া গভীরভাবে ছিল। আবার দেখুন আপনার লেখার মধ্যে মৃত্যুর চোখে জল, হয়তো জাদু বাস্তবতা তার মধ্যে লুকিয়ে রয়েছে, অথচ ভাষাটা যেহেতু বাংলা, আর যে আর্থসামাজিক কাঠামোতে আছি, হয়তো গোটা বিশ্ব সেটা ইংরেজিতে যাকে বলে নোটিসই করলো না, অর্থাৎ দৃষ্টিই দিল না, হয়তো কিছুটা উপেক্ষা, অবজ্ঞা, এবং বিশ্ব সাহিত্য বা বিশ্ব নাটকের ক্ষেত্রেও আমরা এরকমই অবজ্ঞার শিকার হয়েছি। তাছাড়াও তো আরও অনেক অবজ্ঞা রয়েছে। আমরা টাফটাকে প্রশ্ন করব, এই যে দেশভাগ, দেশভাগের যন্ত্রণা, কেন মনোজ মিত্র সহ বাংলার তাবড় তাবড় যারা চিন্তাবিদ, লেখক, সাহিত্যিক, তারা কেন সেই যন্ত্রণাকে এড়িয়ে গেলেন? সেই যন্ত্রণা, বাস্তবতাকে কেন তারা সম্পূর্ণভাবে সাহিত্যে, নাটকে, সিনেমাতে নিয়ে এলেন না? অবশ্যই জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব। আমার বহুদিনের প্রশ্ন করার ইচ্ছে, সেই প্রশ্ন সত্যজিৎ রায়ের যেই কথা মনোজ মিত্র কোনোদিনও উচ্চারণ করেননি, কেন করেননি? আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি দেশ বিভাগের যন্ত্রণার কথা বলছিলেন, দেশভাগের যন্ত্রণা, অশান্ত সময়, এবং যে পরিমাণ যারা ছিন্নমূল হয়ে, যারা উদ্বাস্তু হয়ে ও বাংলা থেকে ওপার থেকে এ বাংলায় এলো, তাদের মধ্যে তো অনেকেই আপনাদের মতো খুব সৃষ্টিশীল মানুষ ছিলেন, লেখক, সাহিত্যিক, চিত্র পরিচালক এসেছেন অনেকেই। কিন্তু কোথাও কি মনে হয় না যে দেশ বিভাগের যন্ত্রণা নিয়ে অনেক ছবি হয়েছে, অনেক কাহিনী লেখা হয়েছে, অনেক নাটক লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে, কিন্তু যে অত্যাচারটা হয়েছে, সেই অত্যাচারের কথাটা বাংলা কাহিনী চিত্র বলুন, বাংলা নাটকে বলুন, বাংলা সাহিত্যে বলুন, সেই ধাপটা সেইভাবে পরিষ্কার করে লেখা হয়নি, প্রচ্ছন্নভাবে আছে। ধরুন আজ থেকে 1000 বছর আগে কেউ যদি এপার বাংলা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা আগত মানুষগুলোর কথা ভাবে, তখন তো ইতিহাসে, সাহিত্যে, চলচ্চিত্রে কোথাও তাকে পাওয়া যাবে না। তাহলে কি কোথাও যে অত্যাচার হয়েছিল সেই সময়, যে লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল আপামোর বাঙালি নরনারীকে যারা এখানে এসেছেন, বিশেষত হিন্দু বাঙালিদের, সেটা কি অনুচ্চারিত থেকে যাবে? কোথাও কি কাঠগোড়ায় দাঁড় করাবো না আমরা এই সব মানুষগুলোকে? দেখুন, যে আপাতভাবে মনে হয় যে আমরা কি দাঁড় করাবো না, বা আমরা কি এর সাজা দেব না, বা এর প্রতিশোধ নেব না, এগুলো সব মানুষের সব ক্ষেত্রেই আসতে পারে, কোনো কোনো মানুষের নাও আসতে পারে। সে তারা মানুষ অন্যভাবে গড়া, যেসব মানুষ সহ্যও করতে পারে, কেমন করেও। তো ব্যাপার হচ্ছে যে এগুলো এতই সত্য যে আমরা মানি বা না মানি, এগুলো কিন্তু চালিত হবেই দেশের মধ্যে, তাই না? এই যে হেট্রেড, যে ঘৃণাটা চালিত হয়, সেটা হয়ই। আমরা লিখি বা না লিখি, কেউ লেখে বা না লেখে, মানে বা না মানে, এগুলো যা চলবার চলেই। তবু যে মানুষ থামাতে পারে
এইটাই হচ্ছে মানুষের শক্তি, এটাই কি মানবতা তাহলে? এইটাই নিশ্চয়ই মানবতা। তাহলে কি আমি ধরে নেব যে এই সৃষ্টিশীল মানুষগুলো যারা হয়তো সর্বাংশহা যাদের ভাবছি, বা যাদের ভাবছি যে যারা লেখেননি, যারা কাপুরুষতা করেছেন ভাবছি যাকে, এটা আপাত দৃষ্টিতে আসলে মানুষ, মানবতা, বিশ্বমানব এবং সবচেয়ে সর্বোপরি যাতে সম্প্রতির একটা পরিবেশ থাকে, এটাই বোধহয় ভেবেছিলেন, এটাই চেয়েছিলেন। আপনি কি এই যুক্তিটাই বলবেন? দেখুন, যে সব মানুষেরই এই জ্বালা সহ্য করে, কেউ ঝাড়া দিয়ে উঠতে পারে, কেউ নষ্ট হয়ে যায়। এটা সব সময় আমরা মানুষকে যদি খুব গৌরবান্বিত একটা প্রাণী বলে মনে করি, যে সব সময়ই সে তার নিজের গৌরবটা ধরে রাখতে পারে, কিন্তু নয়। তার দুর্বল মুহূর্তও আছে, তার ভেঙে পড়ার জায়গাগুলোও যেমন আছে, সে আবার ল্যাংচাতে ল্যাংচাতে উঠে দাঁড়ায়, সেটাও আছে। তার মানে ওঠা পড়া সব ক্ষেত্রেই আছে। ওঠা পড়া সব ক্ষেত্রেই আছে। না, আপনি খুব সুন্দরভাবে বললেন। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, বিশেষ করে মনোজাগতিক মনোজ মিত্র এখন তো সবার হাতে হাতে সবাই পড়ছে, সবাই কথা বলছে। কোথাও কি দর্শন শাস্ত্র পড়াটা আপনাকে কি কোথাও এই যে গভীরে যাওয়া, কারণ আপনার নাটকগুলো যখন পড়ি, নাটকগুলো পড়তে পড়তে মনে হয় খুব রোম্যান্টিক, কোথাও আবার মনে হয় খুব আটপৌড়ে, কোথাও আবার মনে হয় বাঙালিয়ানা রয়েছে, কিন্তু সব কিছুর গভীরে খুব সাধারণ একটা প্লট, যে প্লটটা কারোর বুঝতে অসুবিধা হবে না, সবাই বুঝতে পারবে, কিন্তু কোথাও একেবারে চেতনার প্যারাফিনিতে ধীরে ধীরে একটা দর্শন বোধ আসছে। এটা কি দর্শনশাস্ত্র পড়ার জন্য আপনি মনে করছেন যে এই গভীরতাটা পেয়েছেন, নাকি এটা আপনার লেখার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে চলে আসে? পড়ার জন্য কিনা বলা যাবে না, পড়া তো মানুষ পড়ে, সব কিছুই তো পড়ছে সে। কেমন আমি একরকম পড়ছি, আরেকজন আর এক রকম পড়ছেন, কিন্তু আমাদের বিশ্বাস অবিশ্বাস অনেক সময় একসাথেও হতে পারে, আবার ভিন্ন ভিন্নও হতে পারে। সবটাই পড়ে যে হয় তা হয় না। আমাদের বাইরের অভিজ্ঞতাটাই বড় কথা হয়ে দাঁড়ায়, একটা সময় হয়ে দাঁড়ায় যে লোকের সাথে আচরণ করাটা, সেটাই হচ্ছে আমাদের মূল জায়গাগুলো থাকে, স্থির হয়ে থাকে। একটা লোকের সঙ্গে যখন আমরা কথা বলছি, একটা লোকের সঙ্গে যখন তার সঙ্গে কোনো হাত পা সঞ্চালন করে কোনো ব্যবহারিক কাণ্ড কারখানার মধ্যে আসছে কিনা, তাও যেমন এর মধ্যে থাকে। কিন্তু মানুষের সবসময়ই একটা তার আছে, তার অধীত বিদ্যা, সেটা কতটুকু লাগলো কাজে, এটা মানুষই খুঁজে দেখে। এছাড়া আর কেউ খুঁজে পাবে না যে তার অধীত বিদ্যা কতটুকু কাজে লাগলো, কাজে লাগাতে পারলো, সে কতটুকু পরিস্থিতির সাথে খাপ খেলো। এটা একটা বুদ্ধিমান লোক বা একটা শিক্ষিত লোক, শিক্ষার জায়গাটা যদি থাকে কোথাও, এই জায়গাটাই থাকবে। যেমন ধরুন আমরা মৃত্যুর চোখে জল নিয়ে কথা বলছিলাম যখন, আপনি তো তখন, আমিও নিজেও জানি না মার্কেস তখন কি করছিলেন, আপনি যে সময় লিখেছেন। আপনি তো নামও শোনেননি, পড়েননি তখনও, ম্যাজিক রিয়ালিজম নিয়ে তখন ভাবেননি, কেউ ভাবেনি, আমার চারপাশে কেউ ভাবেনি। আবার দেখুন, যখন আপনি বৃষ্টির ছায়াছবি লিখছেন, আমি তো 100টা কারণ দেখিয়ে ওই আপনার নাটকটাকে একটা অ্যানার্কিজমের জায়গাও পৌঁছে দিতে পারি যুক্তি দিয়ে। কিন্তু যখন নাটকগুলো লিখেছেন, তখন কি এসব দর্শন চিন্তা মাথায় আসে না? স্বতঃস্ফূর্ত লিখতে লিখতে দর্শন চিন্তা তখন আসে না মাথায়, তাহলে তো লেখার কিছু থাকে না। ওইটাই যদি হয়ে যায় লেখা, তাহলে আর কি থাকে? আপনার একটা খুব সুন্দর শব্দবন্ধন বাক্য আমরা পড়ছিলাম, আপনার বইতেও আছে, লেখাতেও আছে, উপন্যাস মার্কা নাটক বোধহয় একদমই পছন্দ করেন না। না, উপন্যাসের মার্কার নাটক কাকে বলেছি তাও আমি এখন জানি না। তবে উপন্যাস মার্কার নাটক হলে খুব ভালো লাগবে তা কি মনে হয়? তা হয় না। উপন্যাসের সাথে নাটকের এতটাই একটা তফাৎ রয়েছে, মানে ও নাটক যেটাকে গোপন রাখে, উপন্যাস সেটাকে প্রকাশ করে। এখন সেইটাই তার সর্বনাশের কাল যদি নাটকের সাথে বিচার করেন। উপন্যাস যখন ওই সব ধারাবাহিকভাবে লিখে যাব তা যদি বলে, তাহলে এর কোথায় ঘোঁট কিছু থাকে না। ছোটবেলায় ভেবেছিলেন যখন সাহিত্যিক হবেন বা নাট্যকার হবেন, এটা কি ভেবেছিলেন? কি হওয়ার ইচ্ছে ছিল তখন? খুব গোড়াতে ইচ্ছে ছিল, যা সবারই থাকে, সেটা কবিতা লেখা। খুব গোড়া থেকে 3-4 ক্লাসে পড়ে তখন কবিতা লেখার এত ইচ্ছা থাকে, বা কারো কাছ থেকে কবিতা শোনার ইচ্ছা থাকে।
বা লেখা যদি শেখান আপনি, আসুন আমাকে একটু কবিতা লেখা শেখাবেন, এইটাই হয়তো থাকতে পারে। কিন্তু গদ্য রচনাটা ও তার পাশাপাশি জন্মাতে থাকে, তার পাশাপাশি বাড়তে থাকে। গদ্যের একটা অদ্ভুত মানে গতি আছে, অদ্ভুত গতি। সেটা আমাদের ভেতরেই মানে আমাদের কেউ, কোনো মানুষটা গদ্যহীন হয় না, পদ্যহীনও হয় না, তা পাশাপাশি তো এরা জন্মায়। আপনার গদ্য তো কখনো কখনো কবিতার মতো মনে হয়। এই যে আপনার লেখাতেই পড়ছিলাম, আপনি জ্যোৎস্নার সঙ্গে থিয়েটার এবং প্রেত একসঙ্গে এই শব্দগুলোকে নিয়ে এমন একটা নির্মাণ করেছেন যেটা মনোজগতে সত্যি আলোড়ন ফেলে দেয়। আপনি কি এগুলো খুব সচেতনভাবে করেন না স্বতঃস্ফূর্তভাবে চলে আসে? না, স্বতঃস্ফূর্তভাবে সবসময় আসে তা নয়, বিষয়টা কি লিখছি সেটার উপরে খানিকটা নির্ভর করে। ওই জায়গাটা কিন্তু তাই আছে। মানে আমার সাজানো বাগানে একটা প্রেত আছে, সাজানো বাগানটা যদি আমি সরকারি ন্যায় করি তাহলে কি করব? মঞ্চের উপরে কোনো মালপত্র তোলা যাবে না, গাছপালা তোলা যাবে না, তাহলে ওই পেপার পাল্পের গাছ টাছ এসব নিয়ে আমাকে উঠতে হবে। কেমন, তাও এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, ওটা ডেস্কটা উঠবে, এই ডেস্কটা উঠে গেল। এইবার যা থাকলো সেটা হচ্ছে ওই ডালপালাগুলো থাকলো, তার মধ্যে একজন প্রেত থাকলো। অরুণ মুখার্জি আমাদের ওই অভিনয়টা করেছিলেন, আর আমি তো বুড়ো বাঞ্ছারামটা করেছিলাম, সেও থাকলো। তো এইরকম কয়েকটা চরিত্র। তখন তো আপনি বুড়ো নন, ইচ্ছে না, করে বুড়ো বুড়ো তো করা হতো আমাকে। হ্যাঁ, হ্যাঁ, সে তো খুব থুড়থুড়ে বুড়ো। আমি বাঞ্ছারামের বিষয়ে আসবো। বাঞ্ছারাম নিয়ে আমার মনে হয় এরকম কোনো বাঙালি পাওয়া যাবে না যার কোনো স্মৃতি নেই। বাঞ্ছারাম যে আমরা কতবার দেখেছি, কতভাবে দেখেছি, সেটা আমরা কেউই জানি না। বাঞ্ছারামের প্রসঙ্গে আসবো, কিন্তু আপনাকে অনুমতি নিচ্ছি দুটো টাফ প্রশ্ন করব, কিছু মনে করবেন না। আমি একটা প্রশ্ন করব, বাঞ্ছারামের ক্ষেত্রে কোথাও কি তপন সেনা যে ছবিটা করবেন আপনার সাজানো বাগান অবলম্বনে, আপনার কাছ থেকে শুনলাম যে আপনি প্রথমে বাঞ্ছারামের বাগান ভেবেছিলেন, তারপর সাজানো বাগান নাটকের নাম, তপন সিংহ মহাশয় আবার সেটা বাঞ্ছারামের বাগান। কোথাও কি ভালো লেগেছিল যে প্রথম যে নামটা ভেবেছিলেন সেই নামটাই ছবির জগতে এলো? ওটা মানে নাটক করলে আমি ওই সাজানো বাগানটাই রাখতাম, বাঞ্ছারামটা হয়তো রাখতাম না নাটকে। সেটাই, ওইটাই ছিল আমার পছন্দের একমাত্র জায়গা, যে দুটোর মধ্যে আমার একটা প্রথমে ভেবেছিলাম সে বাঞ্ছারামের বাগান, যে লোকটা হবে তার বাগান, কারণ তার বাগানটা নিয়েই হচ্ছে ব্যাপার। কেমন, কাজে ওই নামটা মোর বিফিটিং, আবার মোস্ট বিফিটিং, বাঞ্ছারামের বাগান। কিন্তু আমি ওটা সাজানো বাগান করেছিলাম, মানে বাগানটা কোনো একটা লোকের নয়, আর কোনো একটা, এটা তো একটা মানে যা হয়নি এরকম একটা সাজানো বাগান। তপন সিংহ মহাশয়ের সঙ্গে এই নিয়ে আপনার কোনো রকম তর্কযুদ্ধ হয়নি? না, তর্কযুদ্ধ হয়নি, একেবারেই হয়নি। এবার একটা অস্বস্তিকর প্রশ্ন করছি, বিপ্লব চট্টোপাধ্যায়, তিনি তো বোধহয় বাঞ্ছারামের বাগান, মানে সাজানো বাগান থেকে বাঞ্ছারামের বাগান, তপন সিংহ মহাশয় এই পুরো ব্যাপারটার সঙ্গে ছিলেন। কোথাও কি আপনি মনে করেন এই গোটা প্রজেক্টটায় তাকে একটু অবহেলা করা হয়েছে? বিপ্লবকে? হ্যাঁ, বিপ্লব কিন্তু রোলটা ভালো করেছিলেন। আচ্ছা, বিপ্লব রোলটা ভালো করেছিলেন এবং বেশ, ওকে তো ভালো লেগেছিল খুব। অবহেলা হয়তো হতে পারে, তার কি বলবো, তার ক্ষমতা অনুযায়ী হয়তো একটা আরও শক্তিশালী রোল করতে পারতেন, সেটাও হতে পারে, কিন্তু ওকে ভালো লেগেছিল খুব দর্শকের। বাহ। দ্বিতীয় আমার প্রশ্ন, এই প্রশ্নটা একেবারে অন্যরকম প্রশ্ন, আপনি এটা না উত্তর দিতেও পারেন, কিন্তু আমি সাংবাদিক হিসেবে একটা খবর জোগাড় করেছি। সেটা হচ্ছে সত্যজিৎ রায়, তিনি তো আমরা জানি বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার। তাকে কি আপনি কখনো প্রশ্ন করেছিলেন যে নাটকের লোকেরা আরও বেশি কেন তার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পায় না? এবং সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন কোনো একজন অভিনেতা, পরিচালক, নাট্যকারের কথা, যে তিনি তাদের নাটকটা তার বেশি নাটকীয় লাগে এবং বাংলার রঙ্গমঞ্চ বা বাংলার গ্রুপ থিয়েটার এবং ফিল্মের যে অভিনয়ের ধারা, তার মধ্যে তিনি পার্থক্য এতটাই তার মনে হতো যে তিনি
বাংলা রঙ্গমঞ্চের প্রতি খুব একটা প্রসন্ন ছিলেন না, এটা কি ঠিক? কি বলবো আমি? না, আপনি নাও উত্তর দিতে না, পারেন। আমি উত্তরই দিচ্ছি। আমি এটা মনে করি না। আমি তো মনে করি যে থিয়েটারে যারা করেন থিয়েটার, বা থিয়েটারে যারা আসক্ত আছেন, যারা থিয়েটারটাকে বেশি পছন্দ করেন, তারা দে আর নট লেস দেন আদার্স। থিয়েটারটা খুব উচ্চমানের অ্যাক্টিং হতে পারে, সেখানে হতে পারে। পৃথিবীতে থিয়েটার করার অভিনেতাদের সংখ্যা কিছু কম নয়। কিন্তু সত্যজিৎ রায় হয়তো মানে উনি নিশ্চিতভাবে থিয়েটারই কাণ্ড কারখানা ফিল্মে দেখতে চাইতেন না। তার মানে এমন কিছু কাণ্ড কারখানা আছে যেটা থিয়েটারই বলা যায়, যেটা থিয়েটারের লোকেরা করেন, করতে অভ্যস্ত, অনেকদিন ধরে দেখতেও অভ্যস্ত। আপনার সঙ্গে কথা হয়েছিল না এই বিষয়ে ওনার? একবার হয়েছিল। সে কথাটা আপনি প্রকাশ্যে বোধহয় আনতে চান না। না, সেটা আমি কয়েকজন কয়েকজন চরিত্র অভিনেতাদের সম্পর্কে বলেছিলাম যে আপনি কই এদের তো নেন না। সেটা একদম ঘরোয়া কথা বলতে 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 হয়েছিল। কোনো আমি প্রশ্ন করছিলাম না, আমি তাকে চ্যালেঞ্জ করিনি বা কিছু করিনি। না, আমি জানি পৃথিবীতে গুটি কয়েক লোকই জানেন এই বিষয়টা নিয়ে। আমার সৌভাগ্য, সাংবাদিক হিসেবে আমি সেই বিষয়টা জানি। কিন্তু আমার এটাও ভালো লাগছে, আপনি যারা এই মুহূর্তে ইহজগতে নেই, এই এখন যারা নেই, অথবা কারোর সম্পর্কে যাতে বিরূপ ধারণা না হয় সেই জন্য আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন, আমার ভালো লাগছে, আপনার ভদ্রতা আমায় মুগ্ধ করছে। কিন্তু এটা তো ঠিক কথা যে এই প্রশ্নটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, সেটা আপনি যবে প্রকাশ করবেন তবেই শুনবো। কিন্তু আমার কি না, আমার একটা কথা আছে, যেটা একদম গোপন কথা আমার, সেটা আমি বলি না কাউকে। সেটা হয়তো আমি ঠিক বিচার করতে পারবো না, সত্যজিৎ রায়কেও করতে পারবো না, ঠিক বিচার করতে পারবো না যার সম্পর্কে বলেছিলেন। হ্যাঁ, তিনিও তো টাওয়ারিং ফিগার বাংলা থিয়েটারের। হ্যাঁ, সেদিন না বলাই ভালো। সব দুজনের প্রতি আপনি শ্রদ্ধাশীল। একদম, তার না হওয়ার কোনো কারণ নেই। থিয়েটার, সিনেমা, এই দুটো এমনই আলাদা, এমনই তাদের জাত গোত্র সব আলাদা, যে সেক্ষেত্রে একটা দোষ বা গুণ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করব। আমি বিভিন্ন সময় দেখেছি যারা অভিনেতা, তারা খুব বিখ্যাত অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তারা সব সময় কিন্তু ফিল্মে অভিনয় করলেও বলেন থিয়েটার করার মতো এত রোমাঞ্চ তারা পান না। অনেকেই বলেছেন। আমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে, মনোজবাবু ধরুন আপনি এখন সুযোগ পেলে মানে আপনার কাছে প্রচুর সুযোগ আছে, কিন্তু আমি বলছি আপনার কাছে দুটো অফার এলো, একটা খুব ভালো ছায়াছবি, একটা স্টেজে অভিনয়, কোনটা বেছে নেবেন আপনি? আমি এতদিন না করার জন্য অনেকদিন করি না, তো আমি ফিল্মটাই হয়তো বেছে নেব, যে ওটা আর করে দেখি কীরকম লাগে। এটা একবার ব্যক্তিগত স্তর থেকে বললাম। কখনো কখনো আপনার মনে হয় না, যেহেতু আমরা জানি থিয়েটারের অভিনয় খুব তাৎক্ষণিক, কিন্তু চলচ্চিত্রে যেটা অভিনয় করলেন, মানে আজ থেকে দেখুন 100 বছর বাদে আমরা কেউ থাকবো না, কিন্তু বাঞ্ছারামের বাগান তো থেকে যাবে। হ্যাঁ, আপনি থাকতে পারেন, আমি তো 100 বছর বাদে থাকছি না। আপনি যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী, আমি দর্শকদের জানিয়ে রাখি, উনি সিঙ্গাড়াও খেয়েছেন। হ্যাঁ, কিভাবে একই রকম রয়ে গেছেন, আমি মাঝে মাঝে ভাবি যে আপনি একই রকম রয়ে গেছেন। আপনাকে গত কয়েক দশক ধরে আমরা বড় হয়ে বুড়ো হতে চললাম, একই রকম দেখছি আপনাকে। আচ্ছা মনোজবাবু, আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আপনাকে আমার খুব করতে ইচ্ছে করছে। এত ছবিতে অভিনয় করেছেন, এত ধরনের ছবিতে অভিনয় করেছেন, বাঞ্ছারামের বাগান কি জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা আপনাকে শীর্ষে নিয়ে গেছে? সম্ভবত হতে পারে। এটা অন্য কোনো ইনস্টিংক্ট থেকে বলছি না। এমন নয় যে আমি ওই থিয়েটারটাকে ভালোবেসে করে এই অর্জনটা করেছি, তা নয়। এটা খুব স্বাভাবিক একটা অর্জন ঘটেছে। আমি ওখানে গিয়ে দেখেছি, ওই যেখানটায় শুটিংটা প্রথম দিন হয়েছিল এবং যে প্রথম পর্বের যে শুটিংটা ওখানে হতো, সেটা হচ্ছে
বারুইপুর থেকে 1.5-2 মাইল ও পাশের মধ্যে শাসন বলে একটা গ্রাম, সেই শাসন গ্রামে হতো। এই গত অনেক দিন বাদে, আমি প্রথম থেকে আর কোনোদিন ওখানে যাইনি, কিন্তু এই 2-3 বছরের মধ্যে যখন বোধহয় করোনা এসছে, তখন এক ভদ্রলোক, উনি বিদেশ থেকে এসেছিলেন ছবি তোলার জন্য, বাঞ্ছারামের বাগানের ছবি তোলার জন্য আমার কাছে এসেছিলেন। শুধু বাঞ্ছারামের বাগান নয়, অনেক নাটকেরই ছবি তিনি তুলছিলেন, যেমন রুদ্র প্রসাদের নাটকের ছবি তুললেন, যোগেশ দত্তর ছবি তুললেন, আরও অনেক সব অভিনেতাদের ছবি তুলেছিলেন, এবং তাদের সব থিয়েটারের কাজকর্ম এইসব দেখেই ছবিটা তোলা হচ্ছিল। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখলাম যে ওই জায়গাটায় সবাই বলল যে যেটা বাঞ্ছারামের বাগান নয়, এটা নাম, এই জায়গাটার নাম হচ্ছে ওই হ্যাঁ বাঞ্ছারা, ওরা বললো যে অন্য কোনো জায়গা নয়, এটা শাসন গ্রাম নয়, এটা বাঞ্ছারামের বাগান। মানে এখন ছবির পর ওই নামই হয়ে গেছে বাঞ্ছারামের নামই। বাগান। আর রিক্সাগুলো এলো, রিক্সার গায়ে লেখাটা হচ্ছে শাসন গ্রাম, এই শাসন গ্রাম বলছি, বাঞ্ছারামের বাগান। কোথায় যাবেন? বাঞ্ছারামের বাগান। উফ, মানে আমিও জানি, আমি ওখানে সাংবাদিকতা করার জন্য গিয়েছিলাম, বাঞ্ছারামের বাগানই জায়গাটার নাম। হ্যাঁ, জায়গাটার নামই তাই। তবে যে বাগানটা আমায় দেখালো সেটা কখনোই বাঞ্ছারামের বাগান হতে পারে না। আমি যে বাগানে ছিলাম সেটা সরু সব ওই আকন্দ গাছের মতো সরু সরু গাছপালা, এখানে সে বিশাল বিশাল একটা আম গাছ, আম রয়েছে। বাঞ্ছারাম কোনোদিন ওই বাগানের মধ্যে দিয়ে চড়তে পারতো না, হাঁটতে পারতো না। বাঞ্ছারামে যখন অভিনয় করেছিলেন, গলার স্বর থেকে শরীর সমস্ত কিছু, আপনাকে তো মানে একটা বিরাট শারীরিকভাবে অভিনয়টা করতে হয়েছিল, মানে গলার স্বর থেকে শুরু করে অভিনয়ের। ওটা আমার শুরু থেকেই, অভিনয় জীবনের শুরু থেকেই ওটা প্র্যাকটিসড। কেন? যে আমি তো ওই ঠাকুরদার রোলটা করতাম, মৃত্যুর চোখে জলে, ওর রোলটা করতাম। ওরই মতন একটা অশক্ত মানুষ, সে বাঞ্ছারামও সেই অশক্ত মানুষ, এই চেয়ারের উপরেই সেই অশক্ত মানুষ হয়েছিলাম, এবং সেই অসুখ নিয়ে, সেই কাঁপুনি নিয়ে আমি অভিনয় করেছিলাম। ফলে আমার যে খুব একটা পরিবর্তন ঘটেছে মঞ্চের উপরে, তা আমি বলছি না। আমি একই লোক করেছি প্রায়, বলতে গেলে। কখনো কখনো আপনার মনে হয় যে বড় বড় এত চিত্র পরিচালক, এত বড় বড় চিত্র পরিচালক আপনাদের সময় ছিলেন, আপনাকে আরো বেশি ব্যবহার করা যেত? না, মনে হয় না। এটা তো যথেষ্ট ব্যবহার করেছেন। আর তো অত বেশি সিনেমা করার আমার ইচ্ছেও ছিল না, যা হয়েছে মানে এক ঝোঁকের মাথায় হয়ে গেছে। আমি শেষ দুটো প্রশ্ন করব। নাট্যকার মনোজ মিত্র, অভিনেতা মনোজ মিত্র, পরিচালক মনোজ মিত্র, কোন মনোজ মিত্র কে আপনি মনে করেন খাঁটি? খাঁটি? সেটা ওই লেখার জন্যে। এখন আমি লিখতে পারি হয়তো, আর কোনোটাই ঠিক মতন করতে পারি না। না না, আপনি অভিনয়ও করবেন, আপনি লিখবেনও, এবং আপনি আরও অনেক কিছু আমাদের দেবেন, এটা আমি জানি। একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমি শুধু এমনিই জিজ্ঞেস করব, বিভিন্ন জায়গা থেকে শুনলাম একাডেমি থেকে পদত্যাগও করে ফেললেন, এটা কারণটা কি? এটা কি ভেতরে কোথাও মনে হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা ভালো লাগছে না, বা বদ্ধ মনে হচ্ছে? না, তা ঠিক সেসব মনে হয়নি আমার। ওইসব কোনো কারণ নয়, সরি, ওইসব কারণ নয়। আমি ইনফ্যাক্ট আমি চাইছিলাম যে আর একটু বেশি আমি লিখি, শেষ মুহূর্তে কয়েকটা লিখি। শেষ মুহূর্তে বলছেন কেন? অনেক দিন লিখবেন। তা সেই জন্যে কিছুটা সময় আমি ব্যয় করতে চাইছিলাম না অন্য কোনো ব্যাপারে। এমনিতেই লেখালেখির অংশটা কমে আসছে ক্রমশ, তা আরও আমি এর থেকে ছাঁটাছাঁটি করতে চাইছিলাম না, সেই জন্যে আমি খানিকটা ছেড়ে দিলাম। আর কি ছুটোছুটি করা আর সম্ভব হচ্ছিল না শরীরে। আর ইদানিং আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, এটা এগুলো এখানে বলার জায়গা নয়, তবু তুলছেন বলে বলছি যে সেই অসুস্থতা বা সেই অসুস্থ মানুষ নিয়ে লেখালেখি চালিয়ে যাওয়াটা এক ধরনের নিষ্ঠুরতা, সেটার মধ্যে আর ঢুকতে চাই না। আমরা চাই আপনি সমস্ত কিছু খুব সুন্দরভাবে
আপনি সুন্দরভাবে আপনার সাজানো বাগানকে আরও সাজিয়ে তুলুন, আরও ফুল ফুটুক, ফল ফুটুক, যাতে আগামী প্রজন্ম এবং সবাই তার স্বাদ পায়। আমি আজকের টাফ টক এখানেই শেষ করছি। আমি কখনোই বিচার করব না, বা বাংলার দর্শকও বিচার করবেন না আপনি কি পুরস্কৃত পেলেন, পুরস্কার কোন খেতাব পেলেন। আপনি সবসময়ই থাকবেন সবার মনে, তার কারণটা হচ্ছে আপনার সৃষ্টি। অসংখ্য ধন্যবাদ। আমি অনেক প্রশ্ন করেছি, এমন কিছু প্রশ্ন করেছি যে প্রশ্নগুলো হয়তো আপনি প্রত্যাশিত ছিল না, কিন্তু একটা জিনিস, অল্প একটু সময় আপনাকে পেয়ে একদম কিন্তু ছোট গল্পের মতো শেষ হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আরও আপনাকে পেতে চাই, আরও অনেক প্রশ্নের উত্তর মানুষের রয়েছে, সেই প্রশ্নের উত্তর নিয়ে যাতে আপনাকে আবার পাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার লেখা, আপনার সব কিছু সুন্দরভাবে হোক, এটাই চাই। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার এখানে এসে, খুবই ভালো লাগলো। আমাকে আপনি না বলে তুমি বলবেন। ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, বয়স কমাচ্ছি না, কিন্তু আমি ক্লাস 6 থেকে আপনাকে দেখছি। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি।